আজ ১ মাস পূর্ণ হলো মায়া খান বাড়িতে। এই বিগত ১ মাসে মায়া এই খান বাড়ির পরিবারের সদস্য একজন হয়ে উঠেছে, যার মধ্যমণি মায়া। মায়াকে ঘিরে দিন পার হচ্ছে আপাতত হেনা খান ও আরাফ খানের। এরই মধ্যে মায়াকে নিজেদের স্কুল এবং ভর্তি করিয়েছেন তারা। কিন্তু মায়ার লেখাপড়া নিয়ে নতুন নতুন সব পাগলামোর উদ্ভব হচ্ছে দিন দিন। মায়াকে এক প্রকার বাধ্য করে খান পরিবারের নিজস্ব স্কুল বাংলা মিডিয়ামে স্কুলের 9-এ ভর্তি করিয়ে দেন আরাফ খান। খান বাড়ি থেকে 5-10 মিনিট রাস্তা মায়া স্কুল হতে। স্কুলে পৌঁছে দেওয়ার বিষয়টি পড়ে যথাযথভাবে ড্রাইভারের কাঁধে। কিন্তু এতেও বাদ সারল মায়ার, কিছুতেই একা যাবে না স্কুলে। তাই সাদা স্কুল ড্রেস পরিহিত অবস্থায় এই মুহূর্তে খামটি মেরে দাঁড়িয়ে আছে হেনা খানের সামনে। স্কুলে কিছুতেই যাবে না বলে নতুন আবদার জুড়ে বসে আছে, আর তার রেশ নেই। চোখে মুখে বিরক্তিতে ছিল কুচকানো, আর তার সহিত বলে উঠল, আমি আর একা একা স্কুলে যেতে পারবো না দাদি। হয় তুমি আমার সাথে স্কুলে চলো, নয় আমি আর যাব না স্কুলে। তুই কি বলছিস, এই বয়সে তোর সাথে আমার স্কুলে যেতে? মায়া, হ্যাঁ, আমি যেতে পারলে তুমি কেন যেতে পারবে না দাদি? তোর আর আমার বয়স এক হলো যে আমি তোর সাথে গিয়ে স্কুলে বসে থাকবো? তুই কি এখনও ছোট আছিস মায়া, যে হাত ধরে ধরে স্কুলে পাঠাবো আমি? আমি জানি না দাদি, আমি একা স্কুলে যেতে পারবো না, ব্যাস। আমার ভয় করে একা একা স্কুলে যেতে। বিরক্তিতে গলা ফুলিয়ে 1 সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিস, তারপরও তোর ভয় করে। ড্রাইভার নিয়ে যায়, আবার ড্রাইভার নিয়ে আসে, তাহলে তোর ভয়টা কোথায় শুনি? টপ মারছিস আমার সাথে পড়াচুরি করার জন্য, হ্যাঁ? রাগী কণ্ঠে নাক মুখ কুঁচকে বিরক্ত নিয়ে বলে ওঠে, আমি কিছু বলি তোমার? মনে হয় আমি পড়া চুরি করছি? এতে ঘোর অপবাদ দাও তুমি আমাকে পড়া চুরি করে বলে। সে আমার সম্মানে লাগে দাদি। ছোট বলে তুমি আমার সম্মানে টানাটানি করছো, অপবাদ দিচ্ছ বড় বড়। এতে আমি আহত হচ্ছি বড় বড়। তোমার এই বড় বড় ব্যাপারগুলো যদি আমি আমার ছোট ছোট মন নিয়ে নিহত হই, তাহলে সাংঘাতিক বড় বড় কাণ্ড হয়ে যাবে দাদি। এতে করে তুমি ফ্রিতে জেলের সাথে আমিও কবরে, তাতে আমি তুমি দুজনেই লস। এত এত লস নিয়ে কি আর চলা যায় দাদি বলো? মায়া পরপর কথা মুহূর্তে চোখ বড় বড় কথা তাকায় হেনা খান সহ বাড়ির সকল সার্ভেন্টরা। সামান্য পড়া বিষয়কে টেনে টুনে মায়া এত বড় লম্বা ইতিহাস বানিয়ে ফেলবে, সেটা আপাতত কেউ ভাবেনি এই মুহূর্তে। মায়া আজ মাস খানিকটা ধরে খান বাড়িতে আছে। প্রথম মাথা খানিকটা চুপচাপ থাকলেও দিন দিন মায়া চঞ্চলতা প্রকাশ পাচ্ছে কথা ও কাজে কর্মে। এতে কারো আপত্তি না থাকলেও মায়ার লেখাপড়া না করা নিয়ে ঘোর আপত্তি হেনা খানের। তিনি বিগত 1 সপ্তাহ ধরে মায়াকে নিজেদের বাংলা মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু আজ হুট করে জেদ ধরে বসলো একা যাবে না। একা কেন যাবে? কারণ মায়া সবাইকে ঠিকঠাক বলতে চাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু হেনা খান মায়ার কথা খানিকটা অবাক করা সুরে বলল, আমার সামান্য পড়া বলাতে তোর সম্মানে লেগে গেল যে তুই সোজা আমাকে জেলে আর তোকে কবরে পাঠিয়ে দিচ্ছিস মায়া? সোজা সবটা উত্তর। একদল স্কুল ছাত্রছাত্রীর সাথে স্কুলে গেটে ধরে রাস্তার সামনে দাঁড়ায় মায়া। যে যার মতো করে স্কুল বাস অথবা নিজস্ব কার চড়ছে বাসার উদ্দেশ্যে। এই মুহূর্তে মায়া তাই করতে চাইছে, কিন্তু বিপত্তি ঘটে অসময়ে স্কুল ছুটি হওয়া নিয়ে। কিছু কারণবশত টিফিন টাইমে ছুটি হয়ে মায়ার দল বেঁধে ছাত্রছাত্রীরা স্কুল ছাড়তে ব্যস্ত। মায়া স্কুলে গেটের সামনে দাঁড়ায়, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজস্ব সহপাঠীদের দিকে। সকলে ব্যস্ততার মাঝে দাঁড় করায় নিজেকে উদ্দেশ্য ড্রাইভারের জন্য অপেক্ষা করা। 10 মিনিট সময় নিয়ে এক এক করে সকল বাস ছুটে ছাত্রছাত্রীর গন্তব্যের উদ্দেশ্যে। মায়া অপেক্ষা করে বিরক্তিতে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয় 1টা 34 মিনিট। কাঠ পোড়া রোদ মাথার উপর, কপাল কুঁচকে নিজের ফেজের সামনে হাত রেখে ছায়া দিয়ে মাথার উপর সূর্যটা এক পলক দেখে নেয়।
চারপাশে চোখ বুলায়। চওড়া প্রশস্ত রাস্তাটিতে একেবারে নির্জন হয়ে আছে আবাসিক এলাকা। হয় রাস্তার পাশে বিশাল বহু বাড়ি ছাড়াও কিছুই চোখে পড়ে না মায়ার। রাস্তা ধরে মাঝে মাঝে কার আসা যাওয়া করছে এদিক সেদিক। স্কুল গেটের সামনে কয়েকটি বড় বড় দোকান ছাড়া কিছুই নেই। ফুটপাত ধরে নেই কোনো ছোট ছোট দোকানপাট। মায়া এদিক সেদিক আবারও চোখ বুলায় নিজের গাড়ির জন্য। ড্রাইভার ৩টার দিকে মায়ার স্কুলে হাজির থাকে মায়াকে নেওয়ার জন্য। যেহেতু মায়ের স্কুলে 4টায় ছুটি হয়, তাই সুবাদে 1 ঘন্টা আগে চলে আসে ড্রাইভার মায়ের স্কুলের মাঠে। কিন্তু আজ তো মায়ের স্কুলে 2.5 ঘন্টা আগে ছুটি হয়েছে, তাই মায়াকে বাধা হয়েছে এই 2.5 ঘন্টা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। কথাটি ভাবতেই বিরক্তিতে অতিষ্ঠ হয়ে ওঠে মায়া। সামনে রাস্তাটি এদিক সেদিক 2 দিক থেকে প্রায় এক হর বুঝতে পারছে না কোন দিকে খান বাড়ির রাস্তাটি। বিরক্তিতে আরও 10 মিনিট সময় নিয়ে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরে আজ একা একাই চলে যাবে খান বাড়িতে। তবু 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার প্রশ্নই ওঠে না এই কাঠ পোড়া রোদের মাঝে। মায়ার জানা মতে খান বাড়ি এখানেই আশেপাশে কোথাও আছে, শুধু খুঁজে নিলেই হবে। যেই ভাবা সেই কাজ। উল্টো রাস্তা ধরে হাঁটছে আর চারপাশে চোখ বুলাচ্ছে। খান বাড়ি খোঁজার চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে কতটা পথ অতিক্রম করেছে জানা নেই, কিন্তু চারিপাশে যখন সব কিছু বড্ড অচেনা অপরিচিত লাগছিল, তখনই ছোট পাগুলো থেমে যায় মুহূর্তেই। চারিপাশে সব কিছু একই রকম এবং অপরিচিত মনে হয়। বুঝতে পারে সে উল্টো পথে হেঁটে এসেছে এতটা রাস্তা, তাই সাহসিকতার সাথে আবারও পিছনে ফিরে সঠিক পথে হাঁটতে গিয়ে বুঝতে পারে মায়া শুধু বিপদে নয়, মহা বিপদে পড়েছে এই মুহূর্তে। বাড়ি ফিরে যাওয়ার সকল রাস্তা বন্ধ ওর। এতক্ষণ নিজেকে সাহসী নারী ভাবা মেয়েটি পর মুহূর্তে রূপান্তরিত হয় ভীতকর নারীতে। চমকে উঠে মায়ার চোখ বড় বড় করে তাকায় সামনে রাস্তার দিকে। সামনে দুটো রাস্তা মোড় দেখা যাচ্ছে। এবার মায়ার কোন রাস্তা ধরে এতটা রাস্তা হেঁটে এসেছে তা তাল পাকিয়ে ফেলেছে এই মুহূর্তে মাথায়। রাগে দুঃখে ভয়ে মুহূর্তে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে মায়ার। এবার কি করবে সেটা বুঝতে না পেরে কাঁদো কাঁদো হয়ে চারপাশে চোখ বুলায় কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। কিন্তু আফসোস, দুপুরে এই অসময়ে হয় নির্জন এলাকা, আপাতত কাউকেই দেখতে পাচ্ছে না মায়া। শুধু কতগুলো গাড়ি রাস্তা ধরে সাই সাই করে চলে যাচ্ছে। উপায় না পেয়ে ভয়ে চোখ দুটো টলটল করে উঠে মায়ার। পিছনে ফিরে চারপাশে তাকায় কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য, কিন্তু এবার ভাগ্য সহায় হয়নি মায়া। চারপাশে কাউকে দেখতে না পেয়ে হতাশার টলমল চোখ দুটো যায় ধূর রাস্তা দাঁড়িয়ে থাকা কালো গাড়িটির ওপর। কোনো দিক বিবেচনা না করে দৌড় লাগায় সেই দিকে। উদ্দেশ্য হেল্প চায় খান বাড়ির অবধি পৌঁছানোর জন্য। মায়া দৌড়ে কালো গাড়িটির সামনে দাঁড়াতে চোখে পড়ে একটা 23-24 বছরের ছেলেকে, যে গাড়ির সামনে ডিস্কের উপর উঠে বসে হেলিয়ে শুয়ে আছে গাড়িতে। নিজের কপালে একটা হাত ঠেকানো, অন্য হাতটি ছড়িয়ে রাখা গাড়ির ওপর। একটা পা ঝুলন্ত অবস্থায় নিচের দিকে থাকলে অন্য পাটি গাড়ির উপর তুলা ভাঁজ করা রাখা। ছেলেটি বেখালি ভাবটা এতটাই ছিল যে সূর্যের কাঠ পোড়ানো রোদটা অবধি তাকে ভেদ করতে পারছে না। ফর্সা গায়ে হালকা ব্লু শার্ট জড়ানো সাদা প্যান্টের সাথে মায়ার প্রাণপূর্ণ দৌড়ে এসে দাঁড়ায় কালো গাড়িটির সামনে। হাঁটুতে দুহাত গিরে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি বাসায় যাব, আমাকে নিয়ে চলুন। আমার এমন অধিকারবোধ বাক্য টনক নড়ে ছেলেটি। হঠাৎ কানে মেয়েলি কণ্ঠ আসতে মনোযোগ ভস্ম হয় তার। আস্তে করে কপাল থেকে হাতটা সরিয়ে সামনের দিকে তাকাতেই চোখে পড়ল একটা স্কুল পড়ুয়া মেয়েকে। হালকা কপাল কুঁচকে মেয়েটিকে এক পলক দেখে আবারও টান টান হয়ে শুয়ে পড়ে আগের ন্যায় ছেলেটি। মায়া ছেলেটির কোনো রূপ ভাবান্তর না দেখে পুনরায় আবারও হাঁপাতে হাঁপাতে বলে উঠে, কি হলো, উঠুন,
আপনি আবার শুয়ে পড়েছেন কেন? আমি বাসায় যাব, আমাকে দিয়ে আসুন প্লিজ। কথাগুলো বলে সোজা হয়ে দাঁড়ায় মায়া। ছেলেটি মায়ার পরপর অধিকারবোধের কথা এবার খানিকটা বিরক্ত নিয়ে উঠে বসে গাড়ির উপর। পা ঝুলিয়ে গাড়িতে বসে বিরক্ত দৃষ্টি ফেলে মায়ার উপর। চোখ বুলায় মায়ার দিকে। মায়া পরনে ধবধবে সাদা স্কুল ড্রেস, গলায় আইডি কার্ড, মাথায় স্কুল ব্যাগ, মুখে মাস্ক, পায়ে সাদা স্কুল শুজ, বাম হাতে কালো ফিতার ঘড়ি, কোমরের নিচে অবধি চুলগুলো বেনি করে দু সাইডে দেওয়া, কাঁধে স্কুল ব্যাগ ঝুলানো। ছেলেটি মায়াকে এক পলক পর্যবেক্ষণ করে নিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলে উঠে, ইউ থিঙ্ক আই অ্যাম এ ড্রাইভার? ছেলেটির কথায় মুহূর্তে মায়া নিজেকে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ যে ছেলেটি এই মুহূর্তে ড্রাইভার মনে হচ্ছে না। মায়া মাথা নাড়াতে সে খানিকটা কপাল কুঁচকে আসে ছেলেটির। মায়া আসলে কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে সেদিকে। মায়া ছেলেটির দিকে তাকিয়ে বিনীত সুরে আস্তে করে বলে উঠে, স্কুল থেকে বের হয়ে আমি বাড়ির রাস্তা ভুলে গিয়েছি ভাইয়া। কোন দিক থেকে এসেছি সেই রাস্তাটা ভুলে গেছি। না স্কুলে ফিরতে পারছি আর না বাড়িতে যেতে পারছি। আমি হারিয়ে গিয়েছি ভাইয়া। বাসায় কারো জানা নেই আমি হারিয়ে গেছি সেটা। প্লিজ ভাইয়া আমাকে দিয়ে আসুন না বাসায় প্লিজ। মায়ের কথাগুলো তো নিজের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। ছেলেটি মায়ের কথা যেন আরও বিরক্ত হয়। বিরক্তিতে আশেপাশে চোখ বুলে দেখার চেষ্টা করে কেউ আছে কি না মায়াকে সাহায্য করার জন্য। কিন্তু দুপুরেই অসহায় কাউকে দেখতে না পেয়ে আবারও চোখ ঘুরিয়ে হালকা মায়ার দিকে কপাল কুঁচকে বলে ওঠে, বাসায় ফোন দাও। আমার ফোন নেই ভাইয়া। মায়া কথা ঠিকঠাক বিশ্বাস হয়নি ছেলেটির। কপাল কুঁচকে মায়াকে দেখে নিয়ে নিজের পকেট থেকে ফোনটি বের করে এগিয়ে দেয় মায়ার দিকে। মায়া খুশিতে লাফিয়ে ওঠে, সাথে সাথে ফোনটি হাতে নিয়ে টাইপ করে হেনা খানে নাম্বার ডায়াল করার জন্য ক্লিক করতে ফোনের স্ক্রিনে ঝলমলে নাম ভেসে ওঠে, দাদিমা। ফোনের স্ক্রিনে সেভ করা ঝলমলে দাদিমা নামটি দেখে ঠিকঠাক কিছু বুঝতে পারেনি বিষয়টি মায়া। কিন্তু পরপর 2-3বার রিং হওয়ার পরও যখন কলটি রিসিভ হয়নি, হতাশায় ব্যর্থ হয়ে ফোনটি এগিয়ে দেয় ছেলেটির দিকে। ক্ষুণ্ণ মনে আস্তে করে বলে ওঠে, দাদি ফোন রিসিভ করছে না ভাইয়া। মায়ের এমন কথায় এবার ছেলেটি সত্যি সত্যি বিরক্তি প্রকাশ করে চোখে মুখে। এই অসময় হুট করে এমন ঝামেলা জড়াবে বুঝতে পারেনি ছেলেটি। এই মুহূর্তে মায়াকে ভীষণ রকমের ঝামেলা মনে হচ্ছে তার। নিজের গাড়িতে অসময় খারাপ হয়ে যাওয়া এখানে থামতে হয় তাকে। ফোন করে নিজের জন্য দ্বিতীয় গাড়িটি আসতে বলা হয়েছে বেশ খানিকটা আগেই, কিন্তু সেই গাড়ি পৌঁছাতে আরও আধ ঘন্টার সময় নিতে পারে। এই আধ ঘন্টা মায়াকে নিয়ে রাস্তা দাঁড়িয়ে থাকতে হবে, এই বিষয়টি যেন বিরক্ত প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ছেলেটির জন্য। তাই বিরক্তিতে লাফিয়ে নেমে দাঁড়ায় গাড়ির উপর থেকে। মায়ার সামনে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, বাসা কোথায়? এই এরিয়াতে। কত নাম্বার বাড়ি? মায়া কিছু বলতে নেবে তার আগে ফোন বেজে ওঠে। ছেলেটির মায়ের দিকে এক পলক তাকিয়ে ফোনটি কানে তুলে গম্ভীর মুখে বলে ওঠে, বলো দাদি, শুনছি। ফোনের ওপাশে ব্যক্তিটির কথা শোনা না গেলেও পর মুহূর্তে আবারও ছেলেটি গম্ভীর বলে ওঠে, আমি তোমাকে কল করিনি দাদি। হ্যাঁ আসছি আমি, অন দ্য ওয়ে বাই। শর্টকাট কথাগুলো শেষ করে ফোনটি পকেটে ঢুকিয়ে তাকায় মায়ার দিকে। সূক্ষ্ম দৃষ্টিতে পড়ে আবারও প্রশ্ন করে বলে ওঠে, কত নাম্বার? ঝটপট উত্তরে বলে ওঠে, নাম্বার জানি না, তবে খান বাড়ি যাব। মায়ের মুখে খানবাড়ির শব্দটি শুনতে যেন অদ্ভুত দৃষ্টিতে তাকায় ছেলেটি। মায়াকে উপর থেকে নিচ অবধি মুহূর্তে চোখ বুলায়। কপাল কুঁচকে অবিশ্বাস্য কণ্ঠে পুনরায় প্রশ্ন করে বলে,
খানবাড়ি? ছেলেটির এমন প্রশ্নে মায়া তুমুল গতিতে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ হ্যাঁ। মায়া নিজের চোখ ঘুরিয়ে নিতে দৃষ্টি যায় ছেলেটির বাম হাতের দিকে। হাতের উল্টো পিঠে বড়সড় একটা কাটা ছেঁড়ার সাথে সাথে বেশ রক্ত জমাট বেঁধে আছে। সেখানটা মায়া রক্ত দেখে মুহূর্তে আতঙ্কে উঠে। ভয় ভয় নজরে সেদিকে তাকিয়ে থেকে ভয়াক্ত কণ্ঠে আস্তে করে বলে ওঠে, রক্ত? মায়ার কথা মুহূর্তে ছেলেটি চোখ যায় নিজের বাম হাতের দিকে। যথারীতি সেখানটায় রক্ত দেখে আবারও চোখ তুলে তাকায় মায়া ভয়াত্মক দৃষ্টির দিকে। কপাল কুঁচকে মায়ের দৃষ্টি অনুসরণ করে সাথে সাথে পিছনে ঘুরে নিজের গাড়ি থেকে সাদা একটা রুমাল বের করে দক্ষ হাতে মুড়িয়ে বেঁধে নিয়ে নিজের বাম হাতে মায়াকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলে ওঠে, কাম উইথ মি। মায়া দ্রুত গতিতে বলে ওঠে, আরে আপনার গাড়ি তো এখানে ফেলে যাচ্ছেন ভাইয়া, সময় মতো গাড়ি নিজেই চলে আসবে, ইউ জাস্ট ফলো মি। গম্ভীর মুখে কথাগুলো বলে ছেলেটি সামনে রাস্তা ধরে এগোতে মায়া গুটি গুটি পায়ে এগিয়ে হাজির হয় ছেলেটির পাশে। রাস্তা পাশ ধরে দুজন একসাথে হাঁটছে চুপচাপ। ছেলেটি পকেটে দুহাত গুছিয়ে দূর রাস্তা তাকিয়ে এক মনে হাঁটছে। পাশে কেউ আছে কিনা তার ভাবান্তর নেই। মায়া বারবার ঘাড় ঘুরিয়ে ছেলেটিকে দেখার চেষ্টা করছে। এই মুহূর্তে মায়ার কাছে এই যুবক নিদারুণ নিষ্পাপ মুখের অধিকারী মনে হচ্ছে। চোখে মুখে ক্লান্তি ছাপ থাকলেও এক অন্যরকম মায়া কাজ করছে ছেলেটির মুখোদ্দয়। সৌন্দর্যের সাথে পাল্লা দিয়ে যেন সৌন্দর্য হওয়ার চেষ্টা তার। ছেলেটির মুখে মাস্ক থাকায় ঠিকঠাক চেহারা দেখতে না পারলেও এতটা বুঝতে পারছে ছেলেটা সাংঘাতিক ভয়ানক টাইপের সুন্দরের অধিকারী হবে। চোখ দুটোতে ঘায়েল করার মতো মায়া তার। মায়া চোখ আউড়িয়ে আবারও তাকায় ছেলেটির দিকে নিজের অবুঝতায় বলে ওঠে, আপনি খুব সুন্দর ভাইয়া। মায়ার অবুঝতা ছেলেটি চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে কপাল কুঁচকে। ভ্যাপসা গরম ক্যাপের ভিতর দিয়ে মায়ার কপালে বিন্দু বিন্দু ঘামের মধ্যে আঁখি চারণ করে ছেলেটি ডাগর ডাগর চোখ দুটো কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। ছেলেটির দৃষ্টি সরিয়ে নিয়ে সামনের দূর রাস্তায় রাখে গম্ভীর মুখে। চুপচাপ আপন মনে হেঁটে চলছে, সেই সাথে মায়ার তাল মেলানোর চেষ্টা। ছেলেটিকে কথা বলতে না দেখে মায়া ছোট মনে অপমান বোধ করে, তাই সে চুপচাপ হেঁটে যাচ্ছে। রোদের তাপের মধ্যে 10 মিনিট সময় নিয়ে দুজন হাঁটতেই অবশেষে এসে পৌঁছায় খানবাড়ির সামনে। চোখের সামনে মায়া খানবাড়ির গেট দেখে লাফিয়ে ওঠে খুশিতে। চঞ্চলতার সহিত বলে ওঠে, ইয়াহো, এই তো এসে পড়েছি আমরা ভাইয়া, এটা আমার বাড়ি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথাগুলো বলে মায়া দৌড়ে কয়েক কদম এগিয়ে যায় বাড়ির দিকে, ছেলেটিকে পেছনে ফেলে। কিন্তু হঠাৎ কিছু একটা মনে করে আবারও দৌড়ে এসে দাঁড়ায় ছেলেটির সামনে। কৃতজ্ঞতার সহিত আবারও বলে ওঠে, আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি এবার চলে যান, আপনার গাড়ি আছে। আর মায়ার বাকি কথাগুলো না শুনে ছেলেটি মায়ের পাশ কাটিয়ে চলে যেতে থাকে খানবাড়ির গেটের সামনে। মায়া বোকার মতো তাকিয়ে থাকে ছেলেটি যাওয়ার দিকে। কোনো কিছু না বুঝে আবার দৌড় লাগায় ছেলেটির উদ্দেশ্যে। ছেলেটির পাশে দাঁড়িয়ে কৌতূহলী চোখে তাকিয়ে বলে ওঠে, আপনি কি আমার সাথে যাবেন নাকি ভাইয়া? মায়ার কথা ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ার দিকে ছেলেটি। অপরিচিত মেয়ে সম্পর্কে ঠিকঠাক জানা না থাকা এবার বেশ কৌতূহল নিয়ে নিজের মধ্যে জন্মায়। তাই মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে কপাল কুঁচকে, আর ইউ শিওর এই বাড়িটাই? ছেলেটি অদ্ভুত কথা মানে মায়া বুঝতে না পারলেও আবারও সম্মতি জানায় ছেলেটিকে, যার অর্থ সে এই বাড়িতেই থাকে। ছেলেটি মায়ের মাথা নাড়ানো দেখে কাল বিলম্ব না করে সাথে সাথে সামনের দিকে তাকিয়ে হেঁটে খানবাড়ি বিশাল গেট ধরে ভিতরে প্রবেশ করতে করতে আবারও মায়াকে প্রশ্ন করে বলে, কতদিন ধরে আছো এই বাড়িতে? সোজা সাপটা উত্তর জানায়, 1 মাস। আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, খানবাড়ির সাথে সম্পর্ক
ছেলেটি এমন কথায় মুহূর্তে মায়ের সরল মনে সোজা সাপটা উত্তর গড় করে বলে ওঠে, এই বাড়ির আদর্শ গুরুজন আমার দাদা শ্বশুর, আর তার ছেলে আমার শ্বশুর। তার একমাত্র গুণধর ছেলে, একমাত্র বউ হলাম আমি এই বাড়ির। মায়ের এমন কথা মুহূর্তে পা দুটো থেমে যায় অচেনা ছেলেটির। চমকে উঠে পাশে ফিরে মায়ার দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, আমার বউ?